করতেছি, স্ক্রিন শেয়ার করলাম, দেন উইল গো ইন প্রেজেন্টেশন। ওকে, আমরা প্রেজেন্টেশনে যাচ্ছি। ওকে, আমরা আজকে পড়ব রসায়ন। রসায়নের আমরা প্রথম অধ্যায় মানে ফার্স্ট চ্যাপ্টার। তো এখানে আমরা রসায়নের ধারণা, দি কনসেপ্ট অফ কেমিস্ট্রি। রসায়ন ইংলিশ হচ্ছে কেমিস্ট্রি, আর ধারণা হচ্ছে কনসেপ্ট। ইংলিশ মনে রাখবো কিছু জায়গায়, এগুলো খুব কাজে দেয়। দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি মানে আমরা রসায়নের ধারণা প্রথম অধ্যায় পড়ব। তো আজকের পাঠ আমরা 1.1 থেকে 1.6 তার সাথে অনুশীলনী করার চেষ্টা করব। ওকে, সো আমরা প্রথমে দেখি রসায়নের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি, ইন্ট্রোডাকশন। ওকে, বিজ্ঞানের একটি শাখা হলো, দাঁড়াও এটা মনে হয় ইয়ে করা আছে, আমি একটু আবার এটা ইয়ে করে দিই, ট্রানজিশন এখানে অটোমেটিক অ্যাপ্লাই টু করে দিই। ওকে, আমরা আবার আসি। ওকে, দেখা যাচ্ছে রসায়নের ইন্ট্রোডাকশন। বিজ্ঞানের একটি শাখা হচ্ছে, শাখা হলো প্রাকৃতিক হবে, প্রাকৃতিক বিজ্ঞান ক হবে প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স। তো ন্যাচারাল সায়েন্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে রসায়ন একটা ভাগ, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে। তো প্রাকৃতিক বিজ্ঞান মানে কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে আমরা প্রকৃতিতে যেসব জিনিস দেখতে পাই, ওগুলো নিয়ে আমরা যখন বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব, ওটাই হচ্ছে আসলে প্রাকৃতিক বিজ্ঞান। ওকে, তাহলে রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটা ব্রাঞ্চ। আরো আছে ফিজিক্স আছে, তারপর আছে ধরো জীববিজ্ঞান আছে, আরো অন্যান্য বিজ্ঞান রয়েছে। তো তার মধ্যে রসায়ন হচ্ছে একটা প্রাকৃতিক বিজ্ঞান। পৃথিবীর সৃষ্টি থেকে রসায়ন যাত্রা শুরু, প্রথম থেকেই রসায়ন ছিল। তো রসায়ন কেন? আমরা যা ফলমূল খাই, আমরা যা কিছু ব্যবহার করি, পানি, সব কিছুর মধ্যে কেমিস্ট্রি আছে। তাইলে বলা যায় যে পৃথিবী, আমাদের দেহটা কিন্তু একটা কেমিস্ট্রি। তো পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকে আমরা কেমিস্ট্রি যাত্রাটা বলতে পারি। তো হয়তো মানুষ জানতো না, কিন্তু কেমিস্ট্রিটা তখন থেকেই শুরু হয়। আর কেমিস্ট্রির মধ্যে প্রথম যে ধাতুটা ব্যবহৃত হয়, মেটাল, যে মেটালটা ব্যবহৃত হয় ওটার নাম হচ্ছে সোনা। প্রথম থেকে মানুষ প্রথম ধাতু ব্যবহার করে সোনাকেই। আচ্ছা, এরপরে হচ্ছে মানুষ নতুন নতুন আবার কনসেপ্ট, রসায়ন পড়ার পরে সংকর ধাতু আবিষ্কার করলো। ওটা বল সংকর ধাতু মানে অ্যালয়। কি করলো? প্রথম দিকে কপার এবং টিনকে ওরা মিক্স করে একটা ধাতু বানালো, যেটার নাম তোমরা জানো ব্রোঞ্জ। আগের দিনে ব্রোঞ্জের সব পিতলের ইয়ে ছিল, ঘটি বাটি সবকিছু ইউজ হতো, এখন কমে গেছে, এখন তো সব অ্যালুমিনিয়াম আর অন্যান্য জিনিস দিয়ে, ধরো আমাদের গ্লাসের চীনামাটি, ওগুলোর আমরা কাপ প্লেট ইউজ করি। আগের দিনে সব ব্রোঞ্জ ইউজ হতো। ব্রোঞ্জ দিয়ে তখন বিভিন্ন অলংকারও তৈরি হতো, তারপর বিভিন্ন হাতিয়ার যন্ত্রপাতি ওগুলো তৈরি করতো তখনকার দিনে। তাইলে ব্রোঞ্জ হচ্ছে কি? দুটো ধাতুর সম্মিলিত জিনিস, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে টিন। এভাবেই এটা হচ্ছে কেমিস্ট্রি। যখন দুটাকে আমরা বিভিন্ন কম্বিনেশন মিশাবো, তার আমরা কি জানবো? তার ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার জানবো, কিভাবে তৈরি হয়। যেমন আমরা জানি পানি, ধরো পানি, পানি আর বরফ, পানি আর বরফ কিন্তু একই জিনিস, কিন্তু একটা হচ্ছে তরল, একটা হচ্ছে কঠিন। কেন? তাদের কেমিস্ট্রি ডিফারেন্স। কেমিস্ট্রি মানে কিসের কেমিস্ট্রি? গঠনগত ডিফারেন্স। তার মানে একটার মধ্যে পানি হচ্ছে, পানির যে গঠন থাকে, ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার থাকে, আর আর স্ট্রাকচার হচ্ছে বরফের স্ট্রাকচার দুটো ভিন্ন। আবার একটা বলতে পারি, যেমন ধরো কয়লা, আমরা কয়লা আর কার্বন, কয়লা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, আবার ডায়মন্ডও কিন্তু কার্বন দিয়ে তৈরি। কয়লা আর ডায়মন্ডের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু একটা খুব দামি, একটা কোনো দাম নাই। কেন পার্থক্য? স্ট্রাকচারের পার্থক্য। কয়লার মধ্যে স্ট্রাকচার এক ধরনের, ডায়মন্ডের স্ট্রাকচার, কার্বনের স্ট্রাকচার অন্য ধরনের। তাহলে পানির মতো বরফে এক ধরনের স্ট্রাকচার হয়, আর পানির মধ্যে এক ধরনের স্ট্রাকচার হয়, কিন্তু দুটোটাই একই জিনিস দিয়ে তৈরি। পানি তৈরি কি জানি? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। কিন্তু একই নিয়মে কার্বন দিয়ে তৈরি কয়লা। কিন্তু একটা হচ্ছে দেখো, ডায়মন্ড অনেক স্ট্রং জিনিস, আর কয়লা হচ্ছে খুবই নরম জিনিস। কেন? স্ট্রাকচারের পার্থক্য জন্য। তাহলে ওগুলো হচ্ছে রসায়ন। আচ্ছা, আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম। এই জিনিসটা আবিষ্কার করছে কে জানো? ডেমোক্রিটাস নামক একজন গ্রিক দার্শনিক।
উনি এই জিনিসটা তোমাদের বইতে আছে এগুলো, উনি অ্যাটম আবিষ্কার করছেন। আবিষ্কার মানে কি, উনি দেখলো যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা দেখা যায় না, তখন উনি অনেক আগে তো, উনি কিন্তু দেখেনও নাই, এখনই আমরা দেখি না অ্যাটম, কিন্তু উনি তখন একটা ধারণা করছিল প্রত্যেকটা পদার্থ একটা সূক্ষ্ম ইনভিজিবল কণা দিয়ে তৈরি, ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম, ওটা হচ্ছে, ওটার নাম হচ্ছে, উনি নাম দিয়েছিলেন অ্যাটম। কিন্তু তখন অন্য আরেক দার্শনিক ছিল, উনি অ্যারিস্টটল মনে হয়, হ্যাঁ, উনি বলেছে না, সব পদার্থ, মাটি, পানি, বায়ু, এই পাঁচটা জিনিস, আরো পাঁচটা জিনিস আছে বইতে দেখে নিও, ওগুলো দিয়ে তৈরি। কিন্তু উনার উনার ধারণা উনি গ্রহণ করেন নাই, তখনকার মানুষ গ্রহণ করেন নাই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস অ্যাটম দিয়ে তৈরি। তখন কেউ গ্রহণ করে না, অনেক বছর ধরে এটা গ্রহণ করে নাই, কিন্তু পরে দিয়ে প্রমাণিত হয়েছে এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কথাই সত্য, প্রত্যেক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে অ্যাটম। আমরা পরে দেখবো, ফিজিক্সে দেখছি অ্যাটমের ভিতরে আবার কি আছে, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, দ্যাটস ইজ ডিফারেন্ট থিং। বাট প্রত্যেকটা পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অ্যাটম। এটা কে করেন? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, উনি প্রথম বলেন। আচ্ছা, এবার কেমিস্ট্রিটা কিভাবে সৃষ্টি হয়? আলকেমি, আলকেমি, আলকেমি থেকে আসলে কেমিস্ট্রির ইয়েটা আসে। আর যারা আলকেমি নিয়ে কাজ করতো, আলকেমি, আলকেমিস্ট বলতো। আর আরেকটা আরবিক শব্দ হচ্ছে অ্যালকিমিয়া, এই কিমি থেকে কেমিস্ট্রি উৎপত্তি হয়। তোমরা তোমাদের বইতে জিনিসটা একটু লেখা আছে, পড়ে নিও। তাইলে আমরা কিমি থেকে কি পাচ্ছি? কেমিস্ট্রির উৎপত্তি, এই শব্দটা ওখান থেকে আসছে, কেমিস্ট্রি। আচ্ছা, এবার কেমিস্ট্রি আগে ইবনে সিনা একজন আরবীয় বিজ্ঞানী ছিল, ওনার নাম, ওনাকে কেমিস্ট্রির জনক বলা হতো তখনকার, কিন্তু উনি তখন বিশ্বাস করতো, উনিও বিশ্বাস করতো সব জিনিস, মাটি, পানি, বায়ু, এই ধরনের পঞ্চভূত দ্বারা তৈরি, পঞ্চভূত বলতো পাঁচটা জিনিস দ্বারা তৈরি। তখন যদি ওনাকে কেমিস্ট্রি আদি জনক বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে। উনি হচ্ছে আধুনিক রসায়নের জনক, মানে উনার হাত ধরে আমরা যে আজকে যে রসায়ন পড়ছি, ওটার ওটার উৎপত্তি হয় ওনার মাধ্যমে। ওকে, আবার আমরা আমরা একটু রসায়নের সংজ্ঞাটা আমরা দেখি। রসায়নের সংজ্ঞাটা যদি আমরা বলি, হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, চাইলে বিজ্ঞানের দ্য ব্রাঞ্চ, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, যেখানে ওয়্যার পদার্থের গঠন, স্ট্রাকচার, ধর্মর ইংলিশ হচ্ছে কিন্তু রিলিজিয়ান না, প্রপার্টিস। এখানে আমরা কি বলবো? প্রপার্টিস। ইয়েতে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ধর্ম বলতে বলবো প্রপার্টিস, প্রপার্টিস হচ্ছে ধর্ম। আবার তুমি রিলিজিয়ান বলো না। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, স্ট্রাকচার, ধর্ম, প্রপার্টিস এবং পরিবর্তন, দন্তিয়ান হবে একটা, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ চেঞ্জ, এটা নিয়ে আলোচনা করা হয়, তাই রসায়ন। তাহলে রসায়নের সঙ্গে হচ্ছে কি? পদার্থবিদ্যার যে শাখায় আমরা পদার্থের গঠন, ধর্ম ও এর পরিবর্তন, কেউ পরিবর্তিত হয়, তাই নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলবো রসায়ন বা কেমিস্ট্রি। ওকে, তাহলে গঠন মানে স্ট্রাকচার, ধর্ম মানে প্রপার্টিস, পরিবর্তন তো চেঞ্জ। এইগুলো নিয়ে যেই বিজ্ঞানে আলোচনা করা হয়, যে শাখায়, যে ব্রাঞ্চে, দ্যাট ইজ কল্ড কেমিস্ট্রি। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি পরবর্তী স্লাইডে কি আছে। ওকে, আমরা রসায়নের কি বলবো? পরিধি, মানে আমরা রসায়নে কি কি পড়বো, স্কোপ, মানে রসায়ন কোথায় কোথায় আছে। তো তোমার বইতে অনেক ডিটেল বর্ণনা আছে, তোমরা এগুলো পড়ে নিও। আমি জাস্ট বই থেকে কয়েকটা জিনিস তুলে ধরছি। এখানে প্রথমে কতগুলো জিনিস লেখা আছে, বইটা পড়ে নিবা। হ্যাঁ, কোথায় কোথায় কেমিস্ট্রি আছে আমরা দেখতে পাচ্ছি। বায়ু, কোন পদার্থের মধ্যে আমরা কেমিস্ট্রি পাচ্ছি? ওখান মধ্যে কি উপাদান আছে? প্রধানত অক্সিজেন, আরো কি আছে? নাইট্রোজেন আছে, তোমরা জানো আরো আছে কয়েকটা উপাদান, বায়ুর মধ্যে অনেকগুলো উপাদান আছে। তাইলে আমরা উৎস এবং রাসায়নিক পরিবর্তন, তাইলে আমরা বায়ুতে যে অক্সিজেন পাই, ওটা দিয়ে আমরা কি করি? শ্বাস নিই, এবং ওটা কোথায় যায়? আমাদের শরীরে শক্তি উৎপাদন করে। তুমি দেখছো না, কোভিড এর মধ্যে বলছে না অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে? তাহলে অক্সিজেন কোথায় থাকে জানো? ব্লাডের মধ্যে দিয়ে সার্কুলেশন হয়, এবং এটা আমাদেরকে শক্তি প্রদান করে, ভেরি ইম্পর্টেন্ট। যখন অক্সিজেন লেভেল কমে যায়, তখন মানুষ বাঁচে না। দেখো না, কোভিড এর মধ্যে প্রচুর অক্সিজেন লাগছে মানুষের, যাদের অক্সিজেন লেভেল কমে গেছে, তারা কি হয়েছে? মারা গেছে। অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি 70% নিচে নেমে যায়, 70% একটা পার্সেন্টেজ আছে, তাহলে উনার শ্বাসকষ্ট হবে এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি।
জেনারেলি 90% উপর না 95% উপরে থাকতে হয়। কি স্যাচুরেশন কোথায়? আমাদের রক্তে। তাহলে বায়ুর মধ্যে কি আছে? অক্সিজেন আছে এবং অক্সিজেনের জন্য আমরা মূলত বেঁচে আছি। তদ্রুপ বায়ুর মধ্যে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন কার জন্য উপকারী জানো? আমার জন্য না, গাছের জন্য। গাছের পুষ্টি সাধনের জন্য নাইট্রোজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নাইট্রোজেন গ্যাসটা আরেক জায়গায় ইউজ হয়। আমি এই জন্যই বলছি, তোমরা জানো না। তোমরা যে চিপস খাও, চিপস দেখো একটু ফুলানো একটা একটা থাকে চিপস। চিপস কেন ফুলানো থাকে? ওদের ভিতরে একটা বাতাস থাকে। কি বাতাস থাকে? যখন তুমি ফুটে ফেলো, যখন চিপস খুলো ঠাস করে ফুটে যায় বা এটা থেকে বাতাস বের হয়ে যায়, ওটা বাতাস না। ওটা কি জানো? ওটা হচ্ছে নাইট্রোজেন। ওটা কেন দেয়? ওটা যখন প্যাকিং করে নাইট্রোজেন দিলে কি থাকে? ওই চিপসটাও মুড়মুড়ে থাকে। মুড়মুড়ে মানে কুরকুরে থাকে। আর যদি নাইট্রোজেন না দিয়ে বাতাস দেওয়া হয়, তাইলে ওই চিপসটা তোমার মুড়মুড়ে থাকবে না। কি হয়ে যাবে? কি বলবো আমরা? ওটা ফোতা হয়ে যায় বলবো। মানে এটা ওটাতে তুমি মুড়মুড়ে ভাব পাবা না। তাহলে ওখানেও নাইট্রোজেন ইউজ করা হয়। তার মানে কেমিস্ট্রি অনেক জায়গায় ইউজ করা হয়। এবার ধরো আরেকটা বললো খাবারের পানি। তাহলে পানির মধ্যে কি আছে? বিভিন্ন খনিজ লবণ আছে। খনিজ লবণ আমাদের কোথায় কাজে লাগে? আমাদের বডিতে কাজে লাগে। যে পানিতে খনিজ লবণ নাই, কতগুলো পানি আছে ব্যাটারিতে দেওয়া হয়, ওগুলো বলে ডিস্টিল ওয়াটার। ওগুলোতে কোনো খনিজ লবণ নাই। তুমি যদি ডিস্টিল ওয়াটার খেতে থাকো প্রত্যেকদিন, খনিজ লবণ নাই, দেখবো তুমি শুকায় যাচ্ছ। তার মানে তুমি তুমি চিকনা হয়ে যাচ্ছ। কেন? ওই পানিতে তো কোনো কোনো ইয়ে নেই, কেমিক্যাল নাই। কেন? কি? খনিজ লবণ নাই। তাহলে পানিতে কি কি থাকে জানো? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো থাকে। আমাদের পানি ঘামের সাথে বের হয় এবং আমরা যখন প্রস্রাব করি তখন এটা দূষিত পানিগুলো বের হয়ে যায়। তাইলে পানির দরকার খুব বেশি এবং সেই পানির দরকার যে পানির মধ্যে খনিজ লবণ আছে। তাহলে ব্যাটারিতে যে পানিটা দেওয়া হয় ওটার নাম ডিস্টিল ওয়াটার, মনে রাখবা। ডিস্টিল ওয়াটার ব্যাটারিতে দেওয়া হয়, অনেকগুলো ব্যাটারিতে পানি দেওয়া হয়। তো ওটার নাম হচ্ছে ডিস্টিল ওয়াটার। ওটাতে কোনো লবণ থাকে না, আর লবণযুক্ত পানিটাই আমরা পান করি। আচ্ছা, তারপর হচ্ছে সার। সার কি আছে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন থাকে, ফসফরাস থাকে। যারা বাগান করে বা যারা চাষাবাদ করে তারা এই মৌলগুলো দিয়ে কোথায় দেয়? জমিতে দেয়। জমিতে নাইট্রোজেন কিন্তু খুবই দরকার। নাইট্রোজেন একটা ভাইটাল এলিমেন্ট, হচ্ছে একটা গাছ বড় হওয়ার জন্য নাইট্রোজেন খুবই খুবই দরকারি জিনিস। এটার নাম হচ্ছে সার। আরো আছে সারের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তারপর আমরা ইউরিয়া সার ইউজ করি। তো সার দিয়ে কি করে? উদ্ভিদের পুষ্টি সাধন করে। তোমার যেমন পুষ্টি দরকার, তোমরা কি খাও? মাছ, ভাত, ডাল, এগুলো খাও কেন? পুষ্টি। ওগুলো কিন্তু কেমিস্ট্রি। কিন্তু কেমিস্ট্রি আবার দুটো ভাগ আছে। যেগুলো আমরা খাই ডাল, চাল, ওগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আর আমরা এখন যেগুলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ইনঅর্গানিক, দুটো ভাগ আছে কেমিস্ট্রির আবার। আচ্ছা, যা হোক, তাইলে অর্গানিক কেমিস্ট্রি শুধু কার্বন নিয়ে আলোচনা করা হয়, আর অন্যান্য ব্রাঞ্চগুলো আমরা এখন পড়তেছি ইনঅর্গানিক কেমিস্ট্রি। এটা জানার দরকার নাই, আমি জাস্ট ইনফরমেশনটা দিলাম জানার জন্য শুধু। তারপর কাগজ। কাগজের মধ্যেও কিন্তু কি থাকে? ওই কার্বনের ইয়ে থাকে, সেলুলোজ বলে ওটাকে। তো এটা কোত্থেকে পাই আমরা? বাঁশের ছোবড়া, আগের ছোবড়া বা আখ। আখ মানে হচ্ছে তোমার কুশল বলি আর কি আমরা চাটগেয়েতে। তো ওখান থেকে আমরা কি তৈরি করি? কাগজ। কাগজ কিভাবে তৈরি করা হয়? মন্ড তৈরি করে ওটাকে লম্বা শিট বানানো হয়। কেউ যদি কখনো কাগজের ইন্ডাস্ট্রিতে যাও, ওটা দেখবে কালুঘাটে কাগজের ইন্ডাস্ট্রি আছে। তারপর আরো কয়েক জায়গায় পেপার মিল আছে। আর হচ্ছে কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল, ওখানে দেখবে অনেক বাঁশ নেওয়া হয়, বাঁশকে মন্ড তৈরি করে কাগজ বানানো হয়। তার মানে দোজ আর কেমিক্যাল থিং। তাহলে আমরা কি পেলাম? কেমিক্যালের অনেকগুলো উৎস দেখলাম, কিভাবে তৈরি হয় তা দেখলাম। এবার আমরা দেখব রিলেশন বিটুইন কেমিস্ট্রি এন্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। অর্থাৎ এটা বাংলায় তোমাদের বইতে লেখা আছে কি? অন্যান্য শাখার সাথে কেমিস্ট্রির সম্পর্কটা কি? কেমিস্ট্রি মানে রসায়নের সম্পর্কটা কি? তাহলে অনেকগুলো পয়েন্ট আছে, আমি জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করছি। তোমরা তোমাদের বইটা একবার পড়ে নিবা, একবার রিডিং পড়বা সবাই। শুধু ওইখানে যা ডিটেল লেখা আছে আমি পয়েন্টগুলো দিচ্ছি। জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক আছে। জীববিজ্ঞান হচ্ছে আমরা মানুষ, বায়োলজি। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, যেমন তুমি যখন ভাত খাও, কি হয় জানো? ভাতটা খাওয়ার সময় তুমি মুখের মধ্যে লালা আসে। লালা না থাকলে কিন্তু তোমার কি হবে না? তুমি খাওয়াটা গিলতে পারবা না। লালার মধ্যে এক ধরনের রস থাকে, ওটা হচ্ছে কেমিক্যাল।
আবার যখন পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয় জানো, ওইখানে একটা অ্যাসিড বের হয়। কেন অ্যাসিড বের হয়? খাওয়াটাকে নরম করার জন্য এবং খাওয়ার সাথে যখন জীবাণু গেলে ওটাকে মারার জন্য। ওটাও কিন্তু রসায়ন। তার মানে কি, ভাতটাও কিন্তু রসায়নের জিনিস। ভাত খাচ্ছি, মুখে লালা দিয়ে আমরা গিলছি, পেটে যাওয়ার পর কি হচ্ছে, এখানে একটা অ্যাসিড বের হয়। সেই জন্য বলে কি, টাইম মতো খাবা। টাইম মতো না খেলে তোমার, আমাদের পেটে আমাদের বায়োলজিক্যাল সিস্টেম মাথায় এমন ভাবে প্রোগ্রাম করা, তুমি যদি প্রত্যেকদিন 1টা বাজে ভাত খাও, ওই রসটা মানে পেটের মধ্যে একটা একটা অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা খুব পাওয়ারফুল অ্যাসিড। ওটা যদি হাতের মধ্যে রাখো, হাত এদিকে ওদিক ছিদ্র হয়ে যাবে। তাহলে পেটের মধ্যে কিন্তু পেটের ইয়েটা এত শক্ত, ওটা বের হয় কখন, তুমি খেলে। তুমি যদি প্রত্যেকদিন 1টা বাজে খাও, ওই রসটা কিন্তু 1টা বাজেই আসে। তুমি যদি কোনোদিন 1টা, কোনোদিন 12টা, তাহলে কি হয়, মানুষ বলে না আমার পেটে আলসার হয়েছে। হ্যাঁ, কেন হয় জানো? যারা অনিয়মিত খায় তাদের পেটে এই রসটা বের হয়ে যখন খাওয়াকে পায় না, সে পেটে তোমার কোথায় পাকস্থলীর মধ্যে হিট করে। এটা এত পাওয়ারফুল, হিট করলে ওইখানে ঘা হয়ে যায়। সেই জন্য সবসময় ঠিক মতো খাওয়া উচিত। তাহলে কি হচ্ছে, জীববিজ্ঞানের সাথে রসায়ন, তাহলে ওগুলো কি, তুমি যখন খাচ্ছ একটা ওখানে অ্যাসিড বের হচ্ছে, অ্যাসিডটা কি করে, খাওয়াকে নরম করে। ইন এডিশন, খাওয়ার মধ্যে কোনো জীবাণু থাকলে ওগুলোকে মেরে ফেলে। তাইলে ওটা হচ্ছে তাও কেমিস্ট্রি। তাইলে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক আছে, বুঝলাম। পদার্থবিদ্যার সাথে রসায়নের সম্পর্ক আছে। আমরা জানি প্রত্যেকটা অ্যাটম কি দিয়ে তৈরি, অনুপরমাণু দিয়ে। ওটা ওই অনুপরমাণুর ব্যাপারটা যখন কেমিস্ট্রিতে তুমি বিক্রিয়া করবা, ওগুলো কাজে লাগবে, বিক্রিয়াটা কাজে লাগবে। তাইলে ওখানে কেমিস্ট্রির সাথে রসায়নের একটা, ফিজিক্সের সাথে রসায়নের একটা সম্পর্ক আছে। তুমি যখন পড়বা আরো, তখন দেখবা ফিজিক্সের সাথে রসায়নের সম্পর্ক আছে। ওটা তোমাদের বইতে ডিটেল লেখা আছে, পড়ে নিও। গণিতের সাথে রসায়ন সম্পর্ক আছে। যখন আমরা রসায়নের, যখন ওইখানে কিছু ম্যাথ আছে, যখন আমরা দুটো ইকুয়েশন করব, ইকুয়েশন ব্যালেন্স করব, তখন দেখবা যে ওইখানে একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক আছে। তারপর মোল, মোলার, গ্রাম, অ্যাটমিক ওয়েট, অনেক কিছুর সাথে গাণিতিক সম্পর্ক আছে কেমিস্ট্রিতে। তাইলে আমরা দেখলাম যে শুধু কেমিস্ট্রি একা নয়, কেমিস্ট্রির সাথে জীববিজ্ঞানের সম্পর্ক আছে, কেমিস্ট্রির সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে, কেমিস্ট্রির সাথে গণিতের সম্পর্ক আছে। সো এগুলো হচ্ছে ডিফারেন্ট রিলেশন বিটুইন ডিফারেন্ট ব্রাঞ্চ অফ সায়েন্স, অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চের সাথে কেমিস্ট্রির সম্পর্ক। বইটা পড়ে নেবা, ওখানে আরো ডিটেল লেখা আছে। আমি কিছু পড়ছি, যা যা মনে আছে বললাম, আর আমি যা জানি তা তোমাদেরকে বললাম আরো এক্সট্রা। ওকে, নেক্সট আমরা পড়বো রসায়ন পাঠের গুরুত্ব। মানে হোয়াই আমরা স্টাডি করি, আমরা রসায়ন পড়ি কেন, কি জন্য পড়ি? তো আমরা দেখি কয়েকটা জিনিস। আমরা জানি আমরা নিত্য ব্যবহার্য পণ্য, তুমি কি করো প্রতিদিন সকালে উঠে, কি দাঁত ব্রাশ করো, টুথপেস্ট, ওটা কেমিস্ট্রি। তারপর পানি ইউজ করো, তারপর সাবান ইউজ করো, শ্যাম্পু ইউজ করো, হ্যাঁ, তা ওগুলো সব কেমিস্ট্রি। নিত্য প্রয়োজনীয় যত ব্যবহার্য জিনিস, সবগুলো কার অবদান? কেমিস্ট্রির অবদান। তাছাড়া তোমরা যে কাগজে লিখতেছো, কাগজটাও কেমিস্ট্রি। যে পেন্সিল দিয়ে লিখতেছো, যে কলম দিয়ে কালি বের হচ্ছে, ওগুলো কেমিস্ট্রি। তাইলে আমরা কি, কাপড় পরতেছো, ওখানেও কেমিস্ট্রি। পলিথিন ব্যাগ ইউজ করতেছো, কেমিস্ট্রি। সো আমরা নিত্য যত ইউজ করি জিনিস, প্রত্যেক জায়গায় কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি স্কোপ হচ্ছে কোথায়? আমাদের প্রতিদিনের মধ্যে এটা আছে রিলেশন। তাহলে এটা হচ্ছে ফিল্ড। তাহলে আমরা কেমিস্ট্রি কেন পড়তেছি? আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, ওগুলো কিভাবে ব্যবহার, এগুলো কিভাবে তৈরি হয়, ওগুলো কিভাবে তৈরি করে, এগুলো কেমিস্ট্রি তৈরি করে। তাহলে এটা হচ্ছে, আমরা যখন কেমিস্ট্রি পড়বো, তখন আমরা যখন কোন একটা কেমিক্যাল কোম্পানিতে চাকরি পেলাম ধরো, তখন তুমি সাবান কিভাবে উন্নত করা যায়, শ্যাম্পু কিভাবে উন্নত করা যায়, হ্যাঁ, তখন যেমন আমরা খাওয়া কিভাবে সুন্দর করা যায় কেমিস্ট্রি মিক্স করে। তো রান্না বান্না ধরনের এক ধরনের কেমিস্ট্রি, কিন্তু ওখানে আমরা বিভিন্ন মশলা টশলা দিই, ওগুলো কিন্তু কেমিস্ট্রি জিনিস। যা হোক, তাহলে কেমিস্ট্রি পড়ার জন্য আমরা নিত্য প্রয়োজনীয় ইয়ের মধ্যে কেমিস্ট্রি পাচ্ছি, ওটা হচ্ছে স্কোপ, আমরা স্টাডি করতেছি। আরেকটা কি, কীটনাশক ওষুধ। আমরা দেখি কেন, ওটা কেমিস্ট্রি থেকে যারা গবেষণা করে, যারা কেমিস্ট, তারা এটা বানাইছে কীটনাশক, কি পোকামাকড় মারার জন্য। পোকামাকড় মারার জন্য আমরা, ইঁদুর মারার জন্য কি করি, কীটনাশক ইউজ করি। তারপর তেলা পোকা মারার জন্য, তারপর এই পামরি পোকা, কি পোকা আছে না অনেকগুলো, ওগুলো থেকে কীটনাশক ছিটাই। ওগুলো হচ্ছে কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি কোথায় ব্যবহার হয়? কীটনাশক বানাতে। আরটা কি, প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ মানে কি, তোমার ফলমূল আমরা ফরমালিন দেয় না,
হ্যাঁ, ফরমালিন বেশি দিলে খারাপ, কিন্তু ফরমালিন দিলে একটা ফলকে বেশি দিন প্রিজার্ভ করা যায়, বুঝছো? তো প্রিজারভেটিভ বলে এটাকে, প্রিজারভেটিভ। আমরা এখানে যেই পাউরুটিগুলো খাই, বাংলাদেশে হয়তো খুব দেয় না, পাউরুটি এগুলো অনেকদিন থাকে, কারণ কি ওখানে একটা প্রিজারভেটিভ মিশিয়ে দেওয়া হয়। এখানে কেকগুলো খেলে, এখানে কেক বাংলাদেশের কেক মতো ভালো না, কেন? ওইখানে একটা প্রিজারভেটিভ দিয়ে যাতে অনেক দিন থাকে। তাহলে প্রিজারভেটিভ দিয়ে কি হয়, খাদ্য সংরক্ষণ করা হয়, ওটাও কিন্তু কেমিস্ট্রি। ওষুধ, ওষুধ হচ্ছে কেমিস্ট্রি, তোমরা জানো বিভিন্ন কেমিক্যাল মিক্স করে ওষুধ তৈরি করে। যেমন আমরা এখন ভ্যাকসিন তৈরি করতেছে, কি কোভ্যাক্স বা ফাইজার, মডার্না, এগুলো কি কার জন্য ইউজ করতেছে? কোভিড-19 এর জন্য। তোমরা নাম শুনছো মনে হয়, মডার্না আর ফাইজার এখন এখানে দিচ্ছে। তারপরে স্পুটনিক বলে একটা রাশিয়াতে আবিষ্কার করছে, তাও ওটা কি কোভিডের টিকা। ওগুলো ওষুধ তৈরিতে আমরা কি ইউজ করি? কেমিস্ট্রি ইউজ করি। ওকে, তাহলে আমরা দেখলাম কেমিস্ট্রি পড়ার অনেক জায়গায় স্কোপ আছে, তোমার বইতে আরো লেখা আছে অনেক কিছু, পড়ে নিও। আবার আছে কি রাসায়নিক বর্জ্য। এই কেমিস্ট্রি ব্যবহার করলে কি হয় জানো? ফ্যাক্টরিতে কেমিক্যাল জিনিস ইউজ করে এবং ওগুলো থেকে কি বের হয়? রাসায়নিক বর্জ্য। রাসায়নিক বর্জ্য কি করে জানো? পরিবেশকে ক্ষতি করে, খুব খারাপ জিনিস। কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিই, বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যখন হয় তখন কি হচ্ছে? পরিবেশকে ক্ষতি করতেছে। তোমরা শুনছো মনে হয় জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কেন? আমরা বেশি ফ্যাক্টরি থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি বের হচ্ছে, কারণ কি অনেক জিনিস তৈরি হচ্ছে, মোবাইল ফোন তৈরি হচ্ছে, গাড়ি তৈরি হচ্ছে, ওইটা তৈরি হচ্ছে, কারখানা থেকে ইট ভাটা থেকে প্রচন্ড পরিমাণে আমরা কি বের করতেছি? কার্বন ডাইঅক্সাইড বের করতেছি। এটা কিন্তু পরিবেশের জন্য খারাপ। তুমি জানো এখন পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে যাচ্ছে। উষ্ণতা বেড়ে যাবে কি হচ্ছে? সমুদ্রের লেভেল বেড়ে যাচ্ছে, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে নাকি কত সালের মধ্যে। কারণ কি? ওই কার্বন ডাইঅক্সাইডের ফল এগুলো। তারপর আমরা জানি লেড, আর্সেনিক, এগুলো বিভিন্ন দূষিত পদার্থ বের হয়ে, আর্সেনিক খুব ক্ষতিকারক, হাতের ইয়ের জন্য ক্ষতিকারক, লেডটাও ক্ষতিকারক, এগুলো কিন্তু বিষাক্ত। কোভাল্ট, কোবাল্ট এগুলো ইন্ডাস্ট্রি থেকে বের হচ্ছে। তাইলে কি হচ্ছে? রসায়নের একটা খারাপ দিকও আছে। কারণ কি? রসায়নের আমরা যখন ফ্যাক্টরি ইউজ করতেছি, ওগুলো থেকে খারাপ জিনিস এসে আমাদের পরিবেশকে দূষিত করতেছে। তাইলে কি ওগুলো আমাদের স্টাডি করতে হবে। কারণ কি? আমরা যাতে কম কার্বন ডাইঅক্সাইড বের হয়, রাসায়নিক বর্জ্য যাতে কম বের হয়, বা ওটাকে রিসাইকেল করা যায়। রিসাইকেল মানে কি? যে বর্জ্যটা আসবে ওটাকে আমরা অন্যভাবে মডিফাই করে যাতে ভালো জিনিস বানাতে পারি। এইগুলো হচ্ছে, এই জন্য আমরা কেমিস্ট্রি পড়বো। কেমিস্ট্রি পড়লে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। নেক্সট, দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। আমরা গবেষণায় কিভাবে কেমিস্ট্রিকে কাজে লাগাতে পারি। এই 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 ইয়েটা কোথায় আছে? তোমাদের বইতে আছে এই গ্রাফটা, আরো কিছু লেখা আছে, লেখাগুলো পড়ে নেবা। আমরা কিভাবে গবেষণায় কেমিস্ট্রি ইউজ করি, এই ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রত্যেকটা ধাপ অনুসরণ করতে হবে যখন আমরা গবেষণাগারে বা পরীক্ষাগারে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট, আমরা কি নিয়ে গবেষণা করবো ওটা নির্ধারণ করতে হবে। তারপর বই বা পূর্বের গবেষণা, ধরো আগের মানুষ ওই বিষয়ে, তুমি যে বিষয় নিয়ে কাজ করতেছো গবেষণা করছে কিনা ওগুলো দেখতে হবে। তারপর ওখান থেকে ধারণা নিয়ে তুমি কি করতে যাচ্ছ ওটা নিয়ে তোমাকে গবেষণা মানে রিসার্চ করতে হবে। তারপর এই গবেষণার জন্য কি কি প্রয়োজনীয় বস্তু, পরীক্ষার প্রণালী আমরা কিভাবে করব ওগুলো নির্ধারণ করতে হবে। তারপর যেতে হবে আমার পরীক্ষাটা, আমি তো এখন জানলাম যে এভাবে পরীক্ষা প্রণালী নির্ধারণ করছে, মানে এভাবে করতে হবে টেস্টিং। টেস্টিং করতে হবে কোথায়? ল্যাবরেটরিতে। তারপর ল্যাবরেটরি পরীক্ষার পর আমরা কি রেজাল্ট পাইছি ওগুলো তথ্য সংগ্রহ করব এবং এটাকে বিশ্লেষণ করব, আসলে এই রেজাল্টটা কেন হচ্ছে কেন হচ্ছে না। তারপর আমরা এর ফলাফল এবং এবং যে ফলাফল পাবো ওটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা গবেষণার নিয়ম। প্রত্যেক, আমরা আমাদের দেশে উন্নত না কেন জানো? আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে গবেষণা খুব কম হয়। এইসব আমি যখন আমেরিকা আছি বা ইউরোপের অন্যান্য দেশ, ধরো জার্মানি, ফ্রান্স বা উন্নত দেশগুলো, রাশিয়া, তো ইভেন ইন্ডিয়াতেও ওরা কিন্তু প্রচুর গবেষণা করে। কোথায়? ইউনিভার্সিটিতে। এই গবেষণা করে কি হবে? এই সিস্টেম ফলো করে। তাইলে তোমরা যখন বড় হবা, কোনো জায়গায় গবেষণা করবা, তখন তোমরা বুঝতে পারবা। তাইলে গবেষণার জন্য ধাপ দরকার, পয়সাও দরকার। আমাদের ইউনিভার্সিটিগুলো পয়সা নাই, সেই জন্য গবেষণা বেশি করতে পারে না। তো এখন গভর্নমেন্ট বলতেছে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তোমরা গবেষণা বাড়াও। গবেষণা না করলে কিন্তু নতুন নতুন প্রযুক্তি আসবে না, নতুন নতুন ডেভেলপমেন্ট। দেখো এই গবেষণা করতে লাস্টে একটা কি পাবো? একটা ফলাফল পাবো। ওই ফলাফল
কোন একটা ভালো জিনিসের কাজে দিবে। যেমন আমাদের কৃষিতে অনেক গবেষণা হচ্ছে, নতুন নতুন ধান উৎপাদন করতেছে। তা আমরা মাছে গবেষণা হচ্ছে বাংলাদেশে, এখন নতুন নতুন মাছ উৎপাদন হচ্ছে। এখন আবার কৃষিতে অন্যান্য গবেষণায় নতুন নতুন হাইব্রিড ফলন করতেছে। সো এগুলো সব গবেষণা। কোথায় এগুলো হয়? বেসিক্যালি রসায়নের গবেষণা। আমি যেগুলো বললাম ওগুলো। অন্যান্য বিষয়ে গবেষণা আছে, কিন্তু এই খাদ্য উৎপাদন, কৃষিতে, হ্যাঁ, আমরা এগুলো এই রসায়নের গবেষণাটাই করা হয়। যেমন ধরো আইসক্রিম ফ্যাক্টরিতে গবেষণা হতে পারে, কি নতুন জাতের আইসক্রিম কিভাবে বানাবো। তাহলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটার জন্য এই প্রসেসগুলো আমাদের ফলো করতে হবে। রসায়নের যে কোনো পরীক্ষা বা গবেষণার জন্য উপরের ধাপগুলো অনুসরণ করতেই হবে। ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যাই পরের চ্যাপ্টারে দেখি। ওকে, পরে হচ্ছে সেফটি। হ্যাঁ, তুমি যখন রসায়ন নিয়ে কাজ করবা, তোমার কতগুলো সেফটি প্রিকশন অবশ্যই পালন করতে হবে। আমরা যখন বিদেশ থেকে রাসায়নিক বস্তু আমদানি করি, মানে বাইরে থেকে আনি, তখন ওখানে একটা সার্টিফিকেট দিতে হয়, MSDN না কি একটা সার্টিফিকেট, আমি পরে বলবো, আমি ভুলে গেছি, বাট MSD আছে সামথিং। ওই সার্টিফিকেটটা দিতে হয় কেন? কি এই কেমিক্যালটা সেফ। সেফ যেমন অ্যালকোহল, মদটাও কিন্তু একটা কেমিক্যাল। তো স্পিরিট, তোমরা বাংলাদেশ মনে কিছুদিন আগে দেখছো মনে পেপারে, স্পিরিট দিয়ে অ্যালকোহল মদ তৈরি করছে, অনেক লোক মারা গেছে ওগুলো খেয়ে। ওগুলোকে লেবেল করছে বিদেশি মদ হিসাবে। তো ওগুলো কেমিক্যাল জিনিস। তাইলে আমরা সেফটি, প্রত্যেক যেগুলো কেমিক্যাল ইউজ করব ওগুলোতে কিন্তু লেবেল দিতে হয়। অবশ্যই লেবেল না দিলে এটা সেফটি ভায়োলেশন হয়। তাইলে সেফটি, যখন আমরা কেমিক্যাল নিয়ে কাজ করব আমাদের এগুলো পড়তে হবে। অ্যাপ্রন পড়তে হবে, এখন জানো সেফটি গগলস ইউজ করতে হবে, আর গ্লোভস ইউজ করতে হবে। তারপর কি ইউজ করতে হবে? মাস্ক ইউজ করতে হবে, যাতে তুমি যে কেমিক্যাল নিয়ে কাজ করতে হবে ওটা নাকের মধ্যে যাতে তোমার ক্ষতি না করে। তাইলে এগুলো অবশ্যই ইউজ করতে হবে। এটা তোমার বইতে আছে, সেফটি গগলস, অ্যাপ্রন, হ্যান্ডস গ্লাভস, মাস্ক, এগুলো তোমার লাগবেই কেমিস্ট্রি যখন করতে গেলে। আরো কিছু জিনিস সিম্বল শিখতে হবে, এই সিম্বলগুলো তোমাকে জানা দরকার। একটা সিম্বল দেখলাম, এই সিম্বল দেখলে বুঝবা বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক। আমরা যখন বাইরে থেকে জিনিস আনি কেমিক্যাল, যদি এরকম স্টিকার দেখো, বা আমাদের যারা কৃষি কাজ করে, কাস্টমসের চাকরি করে, তাদেরকে এগুলো জানা দরকার। এই চিহ্ন দেখলে বুঝবে ওটা বিস্ফোরক। তাইলে বিস্ফোরকের ইংলিশ হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স, এই চিহ্নটা। আরেকটা চিহ্ন দেখি, আগুনের চিহ্ন ওলা যদি সিম্বল দেখো, ওখানে কি আছে? দাহ্য পদার্থ আছে। তার মানে কি? ওটা ফ্লেমেবল সাবস্টেন্স। তার মানে ওটাকে সাবধানে হ্যান্ডেল করতে হবে। কোনো কারণে একটু আগুনের টাচ পেলে ওটা জ্বলে জ্বলে উঠবে। তাহলে এই চিহ্ন যদি কোনো জায়গায় লাগা থাকে, কোনো একটা বাক্সের মধ্যে লাগানো থাকে, তুমি বুঝবে এটা ফ্লেমেবল, অর্থাৎ দাহ্য পদার্থ। আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। তার মানে কি? বিস্ফোরণ করে আর কি, বম। বম। আরেকটা দেখলাম কি, এটা যদি দেখো কোনো জায়গায় বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স, এরকম চিহ্ন দেখলেই বুঝবা টক্সিক। আবার এই চিহ্নটা অন্য জায়গায় ইউজ করা হয়, কোথায় জানো? পাওয়ার লাইনে। পাওয়ার লাইনে মানে কি? তুমি দেখবা অনেক বিদ্যুতের খুঁটিতে এই চিহ্নটা দেওয়া থাকে, তার মানে এখানে হাই ভোল্টেজ। এটা কিন্তু এটার ওটার মধ্যে পার্থক্য আছে। হাই ভোল্টেজ ডেঞ্জারাস, আর বিষাক্ত পদার্থ মানে টক্সিক সাবস্টেন্স, আমি যেগুলো বলতেছি ইংলিশ নাম, আমি আশা করব প্রত্যেকে এই নামগুলো ইংলিশে শিখে রাখবা। বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ, পদার্থ মানে সাবস্টেন্স। হুম, পদার্থ মানে ফিজিক্স না, এটা সাবস্টেন্স, এখানে পদার্থ মানে এখানে ম্যাটেরিয়াল। আচ্ছা, বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স, দাহ্য পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স। নেক্সট, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যের জন্য মানে কি? তোমার এটা যদি নিঃশ্বাস নাও, কোনো এটা ক্ষতিকারক, ওটা জায়গায় দেখবা বি কেয়ারফুল। ওটা সব সময় আমরা আমাদের অনেক অনেক সময় আমরা দেখছি পেপারে ম্যানহোল বা সেফটি ট্যাঙ্ক, মানে যেখানে পানি ইয়ে রাখে, ওগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। কারণ কি? ওখানে একটা এমন গ্যাস থাকে, যে গ্যাস যখন মানুষ নামে, ওই গ্যাসটা যদি আগের থেকে বের করে না দেয় ঢাকনা খুলে, তাহলে মানুষ মারা যায়। ওটা ওখানে দেওয়া উচিত এই সাইনটা। তুমি যখন ম্যানহোলের মধ্যে এটা দেওয়া উচিত যে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পদার্থ আছে এখানে। তাহলে কি? হেলথ রিস্ক সাবস্টেন্স। স্বাস্থ্য হচ্ছে হেলথ,
ঝুঁকিপূর্ণ হচ্ছে রিস্ক, পদার্থ মানে সাবস্টেন্স। এটা গেল। আরেকটা সিম্বল দেখি, ক্ষত। ক্ষত মানে কি? হাতের মধ্যে দিলে হাতটা ক্ষয় হয়ে যাবে, এটাকে বলে করোসিভ, ক্ষত সৃষ্টিকারী। অনেকগুলো পদার্থ তুমি যদি কেমিক্যাল নিয়ে আলোচনা, হাতের মধ্যে দেখবা ওটা ক্ষত সৃষ্টি করে। তো ওটা হচ্ছে, যেমন আমরা এটা ক্ষয়কারক বলতে পারি, এগুলোর নাম হচ্ছে ক্ষার। ক্ষার মানে তুমি দেখবে অনেক ক্ষেত্রে লবণ পানি অনেকক্ষণ লবণের মধ্যে হাত ঢুকে রাখলেও কিন্তু হাতের মধ্যে একটু সৃষ্টি হয় ক্ষত, তো ওটা হচ্ছে করোসিভ। এটা দেখলে বুঝবা ওগুলো তোমার হাতে ধরলে হাতের মধ্যে ক্ষত সৃষ্টি করে, ওটার নাম হচ্ছে করোসিভ। এই সিম্বল গুলো। আর একটা সিম্বল আছে, আমি এখানে আনি নেই, পড়ে নিও। এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক, তার মানে ডেঞ্জার ফর এনভায়রনমেন্ট। তার মানে এই পদার্থগুলো যদি পরিবেশে আসে, গাছপালা নষ্ট হবে, জমির ফসল ভালো ফলবে না যদি জমিতে ফেলা হয়। এই চিহ্নটা যে বক্সের মধ্যে দেখবা, তখন বুঝবা ওই জিনিসগুলো তোমার পরিবেশের জন্য ক্ষতিকারক। সো এগুলো আপাতত মনে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট না, আমি কেন বললাম, অবশ্যই শিখে রাখবা। কেমিস্ট্রি প্রথম থেকে এভাবে পড়ো, আমি যেভাবে পড়াচ্ছি। প্রত্যেকটা জিনিস নাম শিখবা। অ্যাপ্রন দেখলে বলতে পারো এটা অ্যাপ্রন, গগলস দেখলে বলবো এটা গগলস, এটা গ্লাভস, এটা মাস্ক। এই চিহ্ন দেখলে যাতে বলতে পারো এক্সপ্লোসিভ সাবস্টেন্স, মানে বিস্ফোরক পদার্থ। আমি ইংলিশটা শিখো, ইংলিশটা খুব ইজি। তাহলে দাহ্য পদার্থ ফ্লেমেবল সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ টক্সিক, স্বাস্থ্যের জন্য হেলথ রিস্ক সাবস্টেন্স, ক্ষত সৃষ্টিকারী করোসিভ, তারপর পরিবেশের জন্য ক্ষতিকারক ডেঞ্জার ফর এনভায়রনমেন্ট। গুড। তাহলে আমরা কেমিস্ট্রি কি বললাম, এইগুল। এটা আমাদের আপাতত স্লাইডটা শেষ হচ্ছে এখানে। তো আমরা এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, আমরা